এই সমাজে যেমন কাউকে অসহায় পেলে সবাই তার উপর চেপে বসে, তেমনি আমাদের এই সমাজের সিস্টেম জীবিত মানুষকে মৃত করে, আবার মৃত মানুষের নামটাই মুছে ফেলে। যা প্রিয় মালতি সিনেমাতে দেখানো হয়েছে, যেখানে এক সন্তান সম্ভবা নারীর চরিত্রে সে একা লড়ে গেছে সিস্টেমের ফাঁকফুকুরের মাধ্যমে, কিন্তু সে কি শেষ পর্যন্ত টিকে থাকতে পেরেছে তা জানতে হলে আপনাদের আজকের এক্সপ্লেনেশনটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি মালতি। পলাশ কুমার দাস এবং মালতি রানী দাসের সুখের সংসার। শুরুতে দেখা যায় এই দম্পতিকে তাদের তৃতীয় বিবাহবার্ষিকী পালন করতে, যেখানে তারা তাদের অনাগত সন্তানকে নিয়ে অনেক হাসি ঠাট্টাতে মেতে ওঠে। সেখানে তাদের ভালোবাসার সুখ দুঃখের গল্প জানা যায়। পরের দিন পলাশ তার তৃতীয় বিবাহবার্ষিকীর মিষ্টি নিয়ে কাজে যায়। পলাশ কাজ করতে একটি মার্কেটের টাইলসের দোকানে। সেখানে সে তার বিবাহবার্ষিকীর মিষ্টি খাওয়ায়। কিছুক্ষণ পর মালতি রানী তার হাজব্যান্ডকে ফোন দিতে থাকলে তা বন্ধ পায়। বারবার বাইরে কোনো কিছু লক্ষ্য করে সে। মালতি টিভি অন করলে দেখতে পায় মার্কেটে আগুন লাগার নিউজ। আর যে মার্কেটে আগুন লেগেছে সেখানে পলাশ কাজ করত। আগুন লাগার নিউজ পলাশের বন্ধু রাজ্জাককে জানায় তাদের আরেক বন্ধু। রাজ্জাক পলাশের সবচেয়ে কাছের বন্ধু। সে পেশায় একজন শিক্ষক, পাশাপাশি তার একটা বইয়ের দোকানও রয়েছে। তো সে মার্কেটে আগুন লাগার কথা শুনে মালতির কাছে চলে আসে। রাজ্জাক মালতি রানীর কাছে এসে বলে পলাশের ফোনে কল ঢুকছে না, কি হয়েছে ওর? মালতিও কান্না করতে করতে বলে আমি অনেকক্ষণ যাবৎ ফোন করে যাচ্ছি। মালতির কাছে ব্যাপারটা শুনে রাজ্জাক সিদ্ধান্ত নেয় আগুন লাগা মার্কেটের মধ্যে পলাশের খোঁজ করবে। তাই মালতিকে পরে আসতে বলে। সে একা আগেই মার্কেটে পলাশের খোঁজ করতে চলে যায়। রাজ্জাক এক সময় খুঁজতে খুঁজতে আগুনে ঝলসে যাওয়া অবস্থায় পলাশের দেখা পায় রাজ্জাক। তাই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটা টেম্পোতে তোলে। তারপর রাজ্জাক তার আরেক বন্ধু থ্রুতে মালতিকে ব্যাপারটা জানায়। আরেক বন্ধু রাজ্জাকের কথা মতো মালতিকে টেম্পোর কাছে নিয়ে আসলে মালতি ঝলসে যাওয়া পলাশকে দেখে চিৎকার দিয়ে ওঠে। এরপর শুধু কান্নাই করতে থাকে। কি করবে না করবে তা বুঝতে না পেরে একসময় মালতি ঝলসে যাওয়া শরীরে হাত দিতে থাকলে তা মানা করে রাজ্জাক, আর বাতাস করতে থাকে। তখন দেখা যায় তাদের এক বিশাল জ্যামের মাঝে আটকে থাকে। তারা তো পলাশকে হাসপাতালে নিয়ে যেতে পারেই না, বরং উল্টা তারা সেখানে আটকে থাকে। একসময় মালতি নিজে জ্যাম সামলানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আর ও পলাশের কাছে ফিরে আসলে দেখা যায় সে মারা গেছে। এই যেন এক মুহূর্তে এক গাদা স্বপ্নের সমাপ্তি। তাই তো মালতি কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে। একসময় জ্যামের মাঝে পলাশের শরীর থেকে গন্ধ বের হলে ড্রাইভার জানায় দ্রুত নিয়ে যান, এমন গন্ধওয়ালা লাশ রাখা যাবে না। তাই দ্রুত পলাশকে পুরানোর জন্য শ্মশানে নিয়ে আসা হয়। এরপর মালতি তার মৃত হাজবেন্ডের সকল কার্যক্রম করতে থাকে। সকল কার্যক্রম শেষ করে মালতি তার শ্বশুর বাড়ি আসলে শ্বশুর বলে পলাশ কি মরে যাওয়ার আগে কোনো টাকা পয়সা জমাতে পেরেছে? মালতি জানে না, আর বলে আমাদের বাচ্চার জন্য কিছু ট্যাক্স জমা রাখা হয়েছে, যা একদম সামান্য। পলাশের শ্রাদ্ধ করার জন্য মালতির শ্বশুর একসময় সেই টাকাটাও চেয়ে বসে, যা নিরুপায় হয়ে শুধু শোনে মালতি। তারপর সেখানে আরো কিছু কার্যক্রম শেষ করে বাসার দিকে যায়। যেতে যেতে পলাশের সাথে অনেক সুখের স্মৃতি মনে করতে থাকে। এরপর বাসায় আসা মাত্রই পলাশের শার্ট জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। রাতে বিছানায় পলাশকে খুঁজতে থাকে। একটা স্বপ্নের এমন সমাপ্তি আসলেই করুণ। সকাল হলে আগুনে ঝলসে যাওয়া হাসপাতালে ভর্তি হওয়া মামাকে দেখতে যায় মালতি। তার অবস্থা ভালো না। এইদিকে রাজ্জাক টিভিতে এক নিউজ দেখতে পায়। নিউজটা হচ্ছে যারা মার্কেটে আগুনে মারা গেছে সরকার তাদেরকে 20 লাখ টাকা করে দেবে। খবরটা শুনে পলাশের বাবাকে সেখানে একজন তাকে বলে সন্তান মারা যেয়ে তোমাকে তো বড়লোক বানিয়ে দিল। পলাশের বাবা জানায় আগে টাকা তো পাই, সরকারি টাকা অনেক কাহিনী আছে। ওই দিন রাতেই সরকার 20 লাখ টাকার কথা মালতিকে জানাতে তার বাসায় আসে রাজ্জাক। আর সাথে নিয়ে আসে পলাশের ফ্রেম বাঁধা এক ছবি। এসে সে আরো জানায় সকালে মার্কেটের কমিটির সাথে দেখা করতে হবে। সেই সময় বাড়ির মালিক এসে জানায় এই মাস থেকে আপনার 2000 টাকা বাসা ভাড়া বাড়ানো হয়েছে। মানে টাকা নেওয়া আসতেই টাকার প্রতি এক একজনের এক এক লোভ। টাকা বাড়ানো নিয়ে মালতি অনেক কথা বললেও কোনো লাভ হয় না। পরের দিন সকালে রাজ্জাক এবং মালতি মার্কেটের কমিটির কাছে গেলে মার্কেট কমিটির লিস্ট দেখে বলে এখানে পলাশ কুমার দাস বলে কেউ নেই। তখন মালতি জানে এই মার্কেটে আমার হাজবেন্ড চাকরি করত, আগুন লাগার সময় সে মার্কেটেই ছিল। লিস্টে নাম নেই, এটা আপনাদের ভুল। মার্কেট কমিটি এরপর বলে যদি আপনার হাজবেন্ড আগুনে পড়ে মারা যায় তাহলে পোস্টমর্টেম রিপোর্ট আর ডেথ সার্টিফিকেট নিয়ে আসেন, দেখি কিছু করা যায় কিনা। মালতি জানায় আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম,
কিন্তু জ্যামের জন্য নিয়ে যেতে পারেনি। আর লাশ থেকে গন্ধ বের হলে দ্রুত পুরানো হয়েছে, সেই জন্য ডেথ সার্টিফিকেট নেই আর পোস্টমর্টমও নেই। এসব শুনে কমিটির লোক জানায় তাহলে কাগজপত্র নিয়ে আসেন, শুধু খালি হাতে এসে কোনো লাভ নেই। মালতি জানে কাগজপত্র নেই বলে যে আমার স্বামী মারা যায়নি এই কথা তো আর মিথ্যা হয়ে যেতে পারে না। মালতির কাছে এসব শুনে কমিটির লোক মার্কেট সেক্রেটারির কাছে যেতে বলে। মালতি এবং রাজ্জাক তারপর উপরতলায় মার্কেট সেক্রেটারির কাছে যায়, আর গেলে পলাশ যে দোকানে কাজ করতো তার ঠিকানা দিলে সেক্রেটারি চিনতে পারে। কিন্তু এরপর সেও ডেথ সার্টিফিকেট চাই, পোস্টমর্টমের রিপোর্ট চাই। মালতি জানে আমরা হিন্দু আর ডেথ সার্টিফিকেট নেওয়ার সময় হয়নি। সেক্রেটারি জানে ওসব ছাড়া কিছুই হবে না, তাই যান আগে কাগজ ম্যানেজ করেন। তখন রাজ্জাক বলে টাকা পাওয়াটা অধিকার। সেক্রেটারি সেটা নিয়েও কথা শোনায়। এরপর সেক্রেটারির কাছ থেকে বের হয়ে পলাশ যেখানে কাজ করত সেই মালিকের ঠিকানা বের করতে রাজ্জাককে বলে মালতি। রাজ্জাক তা নিয়ে এসে মালতিকে দেয়, আর জানে তার অবস্থাও ভালো না, বেশি ঝলসে গেছে। এমন আগুন লেগেছে চারদিকে কেউ বেঁচে নেই। মালতি মার্কেট কমিটির কাছ থেকে বাসায় এসে দেখে তার শ্বশুর এসেছে, আর এসে খেতে খেতে বলে, কি সার্টিফিকেট লাগবে না? সার্টিফিকেট লাগবে না কি লাগবে সেটা তোমাদের ব্যাপার। ওই 20 লাখ টাকা এখন আমাদের সব। তোমার অনাগত বাচ্চারও তো ভবিষ্যৎ আছে। মালতি সবকিছু চুপচাপ শুনতে থাকে। এরপর পলাশের বাবা মালতির কাছ থেকে চলে যায় রাজ্জাকের কাছে। সেখানে গিয়ে বলে, আমাদের অবস্থা কিন্তু ভালো না, টাকা না পেলে আমরা কেমনে চলবো? মালতি আর তার বাচ্চাই কেমনে চলবে? রাজ্জাক জানাই বিষয়টা দেখছি। তখন পলাশের বাবা অনেকটা রাগান্বিত অবস্থায় বলে, ঘটনার দিন তো কিছু করতে পারলে না, কাগজপত্র ছাড়া কি লিস্টে নাম ওঠানো যায়? যাই করো আর না করো, টাকাটা দ্রুত তোলার ব্যবস্থা করো। পরের দিন পলাশ যে দোকানে কাজ করতো সেই দোকানে মালিকের বউয়ের কাছে আসে মালতি। এসে সে জানে আমি কোনোভাবে বোঝাতে পারছি না পলাশ সেখানে ছিল। এরপর মার্কেট কমিটি সেক্রেটারি নাম্বার দিয়ে ফোন করতে বলে। অন্যদিকে রাজ্জাকের অনেক কথা শুনতে হয় স্কুল ফেলে এইভাবে মালতির কাছে হেল্প করার জন্য। রাজ্জাকও চুপচাপ সব শুধু শুনে যেতে থাকে। তো ওই দিন মালতি আবার সেক্রেটারির সাথে দেখা করতে আসলে কিতাব নামে একজন তার কাছে আসে। এসে বিভিন্ন আলাপচারিতা করতে থাকে, কিন্তু তার পাত্তা দেয় না মালতি। এরপর মালতি আবার সেক্রেটারির কাছে আসলে সেক্রেটারি জিজ্ঞাসা করে, কাগজপত্র কি সব এনেছেন? মালতি বলে, আপনাকে কেউ কি ফোন দিয়েছিল? সেক্রেটারি জানে ফোন দিয়ে লাভ নেই, কাগজপত্র ছাড়া কিচ্ছু হবে না, এই বলে চলে যায়। মালতি সেক্রেটারির রুম থেকে নিচে নামতে থাকলে কিতাব নামের ওই লোকটি আবার হাজির হয়। এসে একটা দলিল দিয়ে বলে, আপনার স্বামী পলাশ দাস আমার থেকে টাকা নিয়েছিল। মালতি কাগজপত্র দেখে বলে, আমার স্বামী এই ব্যাপারে আমাকে কিছু জানায়নি, আর আপনি বললেই কি আমি বিশ্বাস করব? কিতাব জানে সবকিছু কাগজপত্রেই লেখা আছে। এরপর মালতির বাসার দিকে আসলে ঠিকানা জানার জন্য কিতাবও তার পিছু পিছু আসে, যেখানে মালতি অনেকটা বিরক্তি দেখায়। তো টাকা নেওয়ার কাগজপত্র নিয়ে মালতি রাজ্জাকের কাছে আসে আর বলে, পলাশ নাকি সুদে 5 লাখ টাকা নিয়েছে আর 2 লাখ টাকা ফেরত দিয়েছে। রাজ্জাক কাগজপত্রগুলো চুপচাপ দেখতে থাকে। এরপর মালতি টাকা নেওয়ার ব্যাপারটা তার শ্বশুরকে জানালে শ্বশুর বলে, আমি এসব ব্যাপারে কোনো কিছু জানি না। এবার রাগ দেখে মালতি। একসময় সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসে রাজ্জাক। ডাক্তার জানে শরীরের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম, এটা কম থাকলে বাচ্চার গ্রোথ সমস্যা হবে, ঝুঁকি থাকে মায়েরও। হাসপাতাল থেকে ফেরার পথে মালতিকে কিতাব ফোন দিয়ে আবারও টাকা চাইতে থাকে। মালতি কথা না বলে কেটে দেয়। রাজ্জাককে জিজ্ঞাসা করে টাকার ব্যাপারে সে কিছু জানে কিনা। রাজ্জাক জানায় সে কিছুই জানে না। এবার কিতাবের ঠিকানা অনুযায়ী তার সাথে দেখা করতে আসে রাজ্জাক। এসে সে জানায় পলাশের কাছ থেকে সে যে 3 লাখ টাকা পায় যেন সে তার মালতির কাছ থেকে না চায়, কারণ সেই সব টাকা দিবে। কিতাব জানায় ঠিক আছে, আর জিজ্ঞাসা করে তো কখন টাকা নিয়ে আসছেন। চুপ হয়ে যায় রাজ্জাক আর বলে, পলাশ যেভাবে কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করেছে আমিও সেভাবেই করব। কিতাব জানায় এখন আর কিস্তি হবে না, টাকা আমার একসাথেই লাগবে, সেটা আপনি দেন আর মালতি। রাজ্জাক বলে, পলাশ এখন আমাদের মাঝে নেই, আর একসাথে এত টাকা ব্যবস্থা করার পরিস্থিতিও আমাদের নেই। তখন কিতাব জাল কাগজপত্র করার বুদ্ধি দেয় রাজ্জাককে। রাজ্জাক ব্যাপারটা নিয়ে মালতির কাছে গেলে মালতি ব্যাপারটা আগেই জানতে পারে, কারণ কিতাব তাকে ফোন করে সব বলেছে। তখন রাজ্জাক জানায় পলাশ কিতাবের থেকে 5 লাখ টাকা ঋণ নিয়ে তাকে দিয়েছিল, আর সেই টাকা দিয়েই বই দোকান দিয়েছে। ব্যাপারটা দুজনের মধ্যে গোপন ছিল বলে কেউ জানতো না। মালতি বলে, তাই বলে ব্যাপারটা আমাকে জানাবে না? যাই হোক, এখন কেমনে কিতাবের থেকে মুক্তি মিলবে সে চিন্তা করো। রাজ্জাক জানায় কিতাবের সাথে আমার কথা হয়েছে, আর মার্কেট কমিটিতে লোক আছে,
সে সবকিছু ব্যবস্থা করে দিবে, শুধু এই জন্য 2 লাখ টাকা তাকে দিতে হবে। অনেকটা বিব্রত আর রাগী হয়ে মালতী বলে, তাহলে কি এখন জাল নোট দিয়ে প্রমাণ করতে হবে আমার স্বামী ওই আগুনে পুড়ে মরেছে? চুপচাপ থাকে রাজ্জাক, আর এই চুপচাপ থাকার কারণে তাকে আরেকবার কথা শুনে মালতী। এবার সঠিক পথে টাকার জন্য উকিলের কাছে যায় মালতী। উকিল জানে সবকিছু ব্যবস্থা করা যাবে, সিস্টেম আছে, তুমি টাকা না পাওয়া পর্যন্ত অন্য কেউ টাকা পাবে না। 3 থেকে 10 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এত বছর কি কন্টিনিউ করতে পারবে? আমার ফিস আছে, আবার মামলারও কিছু ব্যাপার স্যাপার আছে। উকিলের কাছে মালতী এসব শুনতে থাকলে তাকে বারবার ফোন দিতে থাকে কিতাব, আর প্রতিবার ফোন কাটতে থাকে। একসময় বাড়িওয়ালা ফোন দেয় মালতীকে। এবার সে ফোন ধরলে বাড়িওয়ালা বলে, আপনার পাওনাদার দেখি আমার বাড়িতে চলে এসেছে। আরও বিভিন্ন কথা শোনাতে থাকলে মালতী জানায় এই ঝামেলা আর আপনার কাছে আসবে না। এরপর মালতী সোজা কিতাবের দোকানে যায় আর তার জাল কাগজপত্রের ব্যাপারে সায় দেয়। তার রুমের দরজায় অন্য তালা লাগানো। ব্যাপারটা বাড়িওয়ালাকে জানালে বাড়িওয়ালা বলে, দরজা খুলে দিতে পারি, কিন্তু 1 ঘন্টার মধ্যে রুম খালি করে চলে যেতে হবে। সেখানে দুজনে আরো অনেক কথা কাটাকাটি চলতে থাকে। এরপর বাড়িওয়ালা চলে গেলে তার পিছু পিছু যায় মালতী, আর তখনই সিঁড়িতে সে পড়ে যায়। এরপর ব্যথার চিৎকার দিয়ে উঠলে বাড়িওয়ালা তাকে নিয়ে হাসপাতালে আসে। মালতীর ভয়ঙ্কর অবস্থার কথা শুনে রাজ্জাক হাসপাতালে চলে আসে। এরপর মালতীর সার্জারির জন্য ফর্মে রাজ্জাক সিগনেচার করে। ওখানে ডাক্তাররা মালতীর কেউ আছে কিনা জিজ্ঞাসা করলে রাজ্জাক জানায়, আমি ফ্যামিলি। এরপর মালতীর এক মেয়ে বাচ্চা হয়। ডাক্তার জানে মেয়ের ওজন 3 পাউন্ডেরও কম, আর মায়ের অবস্থা ভালো না, এই নেগেটিভ রক্ত লাগবে। রক্তের কথা শুনে রাজ্জাক ফোন দিয়ে পলাশের বাবার কাছে। তারপর জানে মেয়ে হয়েছে। যখনই নেগেটিভ রক্তের কথা বলে তখন পলাশের বাবা কথা ঘুরিয়ে টাকার কি ব্যবস্থা হলো সেই দিকে নিয়ে যায়। মানে মানুষের টাকার উপর এত লোভ, এই মুহূর্তেও সে টাকা নিয়ে পড়ে আছে। এবার বাচ্চা মালতীর কাছে রাখতেই মালতী রাজ্জাককে জিজ্ঞাসা করে, বাচ্চা কার মতো হয়েছে, তোমার বন্ধুর মতো নাকি আমার মতো? রাজ্জাক জানে তোমার মতো হয়েছে। মালতী আরও বলতে থাকে, এখান থেকে বের হয়ে আমি আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব। রাজ্জাক জানে তোমার এখন একটাই কাজ, এই বাচ্চাটাকে বড় করা, আর তোমার হাতে পলাশের টাকা তো আসছেই। মালতী জানে ওই টাকা আমার লাগবে না। ওরা সত্যকে মিথ্যা বানালো, আবার 2 নম্বরের পথে টাকা নিতে হলো, ওই টাকা আমার চাই না। মালতী আরও বলতে থাকে, ওটির মধ্যে যখন আমার জ্ঞান চলে যায় তখন আমি একটা স্বপ্ন দেখেছি, আমি আর আমার মেয়ে শহর থেকে অনেক দূরে একটা নদীর ধারে, যেখানে অনেক আলো বাতাস, মানুষগুলো শুদ্ধ। এসব স্বপ্ন না হয়ে যদি বাস্তব হতো, এই বলে কান্না করতে থাকে মালতী। তখন রাজ্জাক হাসপাতাল থেকে স্কুলে এসে দেখে তার জায়গায় অন্য কেউ এসেছে, আর তাকে ছাঁটাই করা হয়েছে। রাজ্জাক আবার হাসপাতালে ফিরে আসলে দেখে মালতীর অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ডাক্তার তাকে জানায় মালতীকে জরুরি অবস্থায় আইসিইউতে শিফট করতে হবে, কিন্তু তাদের হাসপাতালে ফাঁকা নেই। রাজ্জাক তার আরেক বন্ধুকে আইসিইউ ম্যানেজ করার জন্য ফোন দিতে থাকে। বন্ধু জানায় সরোয়ারদের মেডিকেলে আইসিইউ বেড পাওয়া গেছে। এবার মালতীকে দ্রুত অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আবার জ্যামে আটকে পড়ে। রাজ্জাক অ্যাম্বুলেন্স থেকে নেমেও রাস্তা ফাঁকা করতে পারে না। ফলাফলে অ্যাম্বুলেন্সে মারা যায় মালতী, আর বাচ্চাটাকে রাজ্জাক নিয়ে যায়। কয়েক বছর পর মালতীর মেয়ে বড় হয়, আর তাকে দেখা যায় শহর থেকে অনেক দূরে এক নদীর ধারে আলো বাতাসে মাঝে খেলতে। সেখানে দেখা যায় রাজ্জাককে মালতীর স্বপ্ন বাস্তবায়ন করতে। রাজ্জাক মালতীর মেয়েকে নিয়ে এত দূর পথ পাড়ি দিয়েছে। আর এখানেই শেষ হয় প্রিয় মালতী মুভিটি। তো কেমন লাগলো প্রিয় মালতী মুভির এক্সপ্লেনেশনটি আর জানাতে পারেন কমেন্ট বক্সে। আবার দেখা হবে নতুন কোনো মুভি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।